কিন্তু এই সময় সিপিএম দেখাবার চেষ্টা করছে যেন কলতান স্বাধীনতা সংগ্রামী, এই ধরনের একটা ব্যাপার। বিভিন্ন শিল্পীকে আমি দেখেছি যারা সিপিএম এর প্রচার করে, আমার বন্ধু বান্ধব, তারা নেমেছেন, আমার ভালো লেগেছে। তারা প্রতিবাদ করছেন, আমার ভালো লেগেছে। তারা অনেকে নেমেই ভুলে গিয়ে মনুবাদ সে আজাদি, গো সংরক্ষণ সে আজাদি, ওই দিল্লির বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে স্লোগানগুলো দেওয়া হতো, ভারত তেরে টুকরে হোঙ্গে, হ্যাঁ, ভারত বিরোধী, তাদের মতো বেশ কিছু লোকজন এই আজাদি আজাদি, ভারতবর্ষ 47 সালে স্বাধীন হয়ে যাওয়ার পরেও যে বামপন্থীরা বিশ্বাস করেন যে এখনো স্বাধীন নই আমরা, আমার দেখে ভালো লাগছে যে তারা অন্তত সিপিএম এর ঝান্ডা নিতে ভয় পেয়ে তারা ভারতবর্ষের পতাকাও অন্তত কর্পোরেশন ইলেকশনে কিছু আসন পাওয়ার জন্য এই মানুষের পাশে আছে দেখো জাতীয় পতাকা নিয়ে স্ট্র্যাটেজি পাল্টে নেমেছেন। যারা জাতীয় পতাকা, যারা 15ই আগস্ট কোনোদিন পালন করতেন না, যারা আমাদের দেশের স্বাধীনতাকে সম্মান করতেন না, যারা আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধে প্রাণ দেওয়া কোনো বীরকেই, শহীদকেই তারা সম্মান করতেন না, তারা রাশিয়া, চীন, জাপানের লোকজনকেই চে গুয়েভারাদেরই বীর বলে বিশ্বাস করতেন, তাদের হাতে 2026-এর ইলেকশনে হয়তো একটা দুটো সিট পাওয়ার জন্য বা কর্পোরেশন ইলেকশনে কয়েকটা সিট পাওয়ার জন্য ভেক ধরে যে ভারতের পতাকা কাঁধে ধরে তুলে নিয়েছেন, অন্তত ভারতের পতাকাটাকে তারা সম্মান দিচ্ছেন, এটা দেখে অন্তত ভালো লাগছে। উনি এমন একটা ভাব প্রকাশ করলেন যেখানে সহজ সরল মানুষের মনে হবে যে উনি নিজে থেকেই যেন সিবিআই অফিসে ফোন করেছিলেন এবং বললেন যে আমার কাছে কিছু তথ্য আছে, আমি তাই সেগুলো জানাতে চাই। তখন সিবিআই অফিস বললেন যে আসুন আসুন। এবার তিনি কিছু তথ্য ছিল দিলেন এবং তিনি বেরিয়ে গেলেন। তাই প্রেস মিটে ইনি এই কথাটি বললেন। ব্যাপারটা তেমনটা নয়। জাস্টিস ফর আরজিকর লেখা ব্যানারে সদ্য জামিন মুক্ত সিপিএম নেতা কলতানের ছবি কেন, কি বলুন? দেখুন, একটা অভিযোগের ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর কলতান আইনি নিয়মে তিনি জামিন পান। এবার মামলা মামলার মতো করে চলবে। যদিও আমরা এটা জানি যে শাসক দলের বিরুদ্ধে যে কোনো সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, বিরোধী রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, বিজেপির কথা ছেড়েই দিন না কেন, অন্য যে কেউই কোনো কথা বললে পুলিশ দিয়ে তারা বিভিন্ন রকম মিথ্যে অভিযোগ করে জেলে ঢোকায়। এই ক্ষেত্রে তৃণমূলের সদস্য এবং নিজেকে সৈনিক বলেন কুণাল বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ সত্যতা যাচাই তেমন করে না করেই কলতানকে তুলে নেয়। কিন্তু এই সময় সিপিএম দেখাবার চেষ্টা করছে যেন কলতান স্বাধীনতা সংগ্রামী, এই ধরনের একটা ব্যাপার। তেমন কিছু নয়। কলতানের থেকেও আরো অনেক গুরুত্বপূর্ণ মানুষকে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য তৃণমূল অ্যারেস্ট করেছে, সাংবাদিকদের জেলে পুরে দিয়েছে, তাদের ঘরদোর ভেঙে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রায় 250-র উপরে কার্যকর্তার প্রাণ এই তৃণমূলই নিয়ে নিয়েছে। দেখুন, সিপিএম এই ঘটনাটাকে নিয়ে তারা বেঁচে উঠবার জন্য জমি খুঁজতে নেমেছে। রাজনৈতিকভাবে এই চেষ্টাটাকে নিয়ে অনেকে গালমন্দ করতে পারেন, কিন্তু আমি একদম সে কথা বলবো না। আমি বলবো যে তারা কিছু একটা আঁকড়ে ধরে আমরা যে আছি, আমরা যে হারিয়ে যাইনি, এই যে তৃণমূল আমাদের শূন্য 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 বলে রোজ অপমান করে, এই দেখুন আমাদের ভোটার আছে, এই দেখুন আমরা যাদের নিরপেক্ষ বলে মিছিলে নামাচ্ছি, আপনারা চিনতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলে দেখে, বা অনেক চ্যানেল বলছে নিরপেক্ষ শিল্পী নেমেছে, নিরপেক্ষ মানুষ নেমেছে। এলাকার প্রত্যেকটা মানুষ জানেন যে এরা সিপিএম এর সমর্থক, সিপিএম এর নির্বাচনে প্রচার করে, কেউ কেউ তো বিভিন্ন ভোটে দাঁড়িয়েছেন। এরা কেউই নিরপেক্ষ নন, এরা সিপিএম করা মানুষ। তো যাই হোক, তারাও নেমেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তৃণমূল রেগে যাচ্ছে, কিন্তু আমরা বলছি যে সবাই নামুন। কিন্তু আমার শুধু একটাই কথা, সিপিএম কেন নিজেরা ঝান্ডা নিয়ে নামছেন? যারাই নেমেছেন, বিভিন্ন শিল্পীকেও আমি দেখেছি যারা সিপিএম এর প্রচার করে, আমার বন্ধু বান্ধব, তারা নেমেছেন, আমার ভালো লেগেছে।
তারা প্রতিবাদ করছেন, আমার ভালো লেগেছে। তারা অনেকে নেমেই ভুলে গিয়ে মনুবাদ সে আজাদি, গো সংরক্ষণ সে আজাদি, ওই দিল্লির বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে স্লোগানগুলো দেওয়া হতো, ভারত তেরে টুকরে হোঙ্গে, হ্যাঁ, ভারত বিরোধী, তাদের মতো বেশ কিছু লোকজন এই আজাদি আজাদি, ভারতবর্ষ 47 সালে স্বাধীন হয়ে যাওয়ার পরেও যে বামপন্থীরা বিশ্বাস করেন যে এখনো স্বাধীন নই আমরা, আমার দেখে ভালো লাগছে যে তারা অন্তত সিপিএম এর ঝান্ডা নিতে ভয় পেয়ে তারা ভারতবর্ষের পতাকাও অন্তত কর্পোরেশন ইলেকশনে কিছু আসন পাওয়ার জন্য এই মানুষের পাশে আছে দেখো জাতীয় পতাকা নিয়ে স্ট্র্যাটেজি পাল্টে নেমেছেন। কিন্তু আমার নিজের মনে হয় যে তাদের অনেক অনেস্ট মনে হতো যদি তারা সত্যি সিপিএম এর পতাকা নিয়ে নামতেন। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যারা ধরুন শিল্পীরা রয়েছি বা অন্যান্য লেখকেরা রয়েছি, তাদেরকে দেখলেই বেশ কিছু বড় বড় ইলেকট্রনিক্স চ্যানেল তারাও সিপিএম এর সুরে সুর মিলিয়ে বলে ফেলছে আপনি তো বিজেপি, কিন্তু তারা যেই সিপিএম এর প্রচারক, সিপিএম এর ক্যান্ডিডেট, সিপিএম এর ঝান্ডা কাঁধে নিয়ে রেগুলার মিছিলে যায়, তারা চেনেন। তারপরেও বেশ কিছু ইলেকট্রনিক চ্যানেল তাদেরকে নিরপেক্ষ শিল্পী বা নিরপেক্ষ মানুষ বলছেন আর কি। তো যাই হোক, এরা ছাড়াও হাজার হাজার লাখ লাখ নিরপেক্ষ মানুষ নেমেছেন। তাদের এই মিছিলগুলোতে এইভাবে সিপিএম এর কয়েকজন, যারা জাতীয় পতাকা, যারা 15ই আগস্ট কোনোদিন পালন করতেন না, যারা আমাদের দেশের স্বাধীনতাকে সম্মান করতেন না, যারা আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধে প্রাণ দেওয়া কোনো বীরকেই, শহীদকেই তারা সম্মান করতেন না, তারা রাশিয়া, চীন, জাপানের লোকজনকেই চে গুয়েভারাদেরই বীর বলে বিশ্বাস করতেন, তাদের হাতে 2026-এর ইলেকশনে হয়তো একটা দুটো সিট পাওয়ার জন্য বা কর্পোরেশন ইলেকশনে কয়েকটা সিট পাওয়ার জন্য ভেক ধরে যে ভারতের পতাকা কাঁধে ধরে তুলে নিয়েছেন, অন্তত ভারতের পতাকাটাকে তারা সম্মান দিচ্ছেন, এটা দেখে অন্তত ভালো লাগছে। আর সবাই চেনেন যে তারা সিপিএম এর, আমি জানি না, নেমেছেন, বেশ করেছে, 100 বার প্রতিবাদ করবেন অন্যায়, কিন্তু সিপিএম পরিচয় দিতে তাদের লজ্জা লাগছে কেন আমি জানি না। এই আবহে আমরা দেখলাম মীনাক্ষী মুখোপাধ্যায় একদম প্রথম সারের প্রতিবাদী মুখ সিপিএম এর তরফ থেকে, ছাত্র যুবর পক্ষ থেকে, যাকে দেখা গিয়েছিল আরজি করের ঘটনায়। এদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর ডাকে সাড়া দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, এবং যখন বেরিয়ে এলেন, সাংবাদিকদের মুখোমুখি যখন হলেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, ঠিক কি প্রশ্ন তাকে সিবিআই দফতরে করা হলো, মীনাক্ষী মুখোপাধ্যায় কোনো স্পষ্ট সেরকম জবাব দিলেন না। বললেন, তাকে যখন প্রশ্ন করলো যে 14 তারিখ, টু বি স্পেসিফিক 14 তারিখে ভাঙচুরের জন্যই কি তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হলো, সিবিআই তাকে ডেকে পাঠালো, সে প্রশ্নের উত্তর তিনি বললেন যে নির্যাতিতার বিচারের সাপেক্ষে যার কাছে যা তথ্য আছে সেই তথ্য দিয়ে সিবিআই কে তাদের সাহায্য করতে হবে। কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সিপিএম এর তরফ থেকে আরো কয়েকজন, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সজল ঘোষ, কৌস্তব রায় আইনজীবী এবং অগ্নিমিত্রা পাল, তারাও কিন্তু এই তড়িঘড়ি দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না হতে পারে তাই আরজি কর থেকে তিলোত্তমা বা অভয়ার দেহ প্রায় ছিনিয়ে নিয়ে যেভাবে এমএলএ এবং কাউন্সিলর রেডি রেখে তার বাবা মায়ের নির্দেশ, অনুরোধ না মেনে পুড়িয়ে দেওয়ার যে প্ল্যান পুলিশ করেছিল, সেই সময় সবাই মিলেই কিন্তু একটা বাধা দেওয়ার চেষ্টা করেছে। এবার তৃণমূল এই ঘটনার বিরোধিতা করবে, আর সিপিএম শুধু একাই মীনাক্ষী ঝাঁপিয়ে পড়ে আটকেছে সেই প্রচারটা করেছিল। এটা রাজনৈতিক ক্ষেত্রে ছাই ফেলতে ভাঙাকুলোর মতো তারা এই প্রচারটা করবেন, এটার মধ্যে কোনো দোষ নেই। ঠিক যেমন তারা কেউ বলবেন না যে ওই সময়তে অগ্নিমিত্রা পাল, তাকেও ধাক্কা খেতে হয়েছিল পুলিশের, সজল ঘোষ বা কৌস্তব বাগচি তাদেরও হয়েছিল। তো যাই হোক, আসলে আমি ইন্টারভিউটি দেখেছি,
আহ, মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে জিজ্ঞেস করলে বোধহয় তিনি ভালো উত্তর দিতে পারতেন, কিন্তু সাংবাদিকরা আমি দেখেছি যখন তাকে 3-4 বার জিজ্ঞাসা করেছে যে আপনাকে কি কারণে ডাকা হলো, সিবিআই আপনাকে কি কারণে ডাকলো। আবার কেউ জিজ্ঞাসা করলেন যে 14 তারিখে যে ভাঙচুর হয়েছিল সেই কারণেই কি আপনাকে ডাকলো। খুব অদ্ভুত রকম ভাবে মীনাক্ষী দেবী উত্তর দিয়েছিলেন, বিভিন্ন প্রশ্নের বারবার একই উত্তর দিচ্ছিলেন। আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত, কড়া শাস্তি, সেই দাবি যেমন সবাই করছে আমরাও করছি, তাই এসেছিলাম। আমি আবার মন দিয়ে বোঝবার চেষ্টা করলাম, আমি আবার দেখলাম যে উনি নির্দিষ্ট কোনো গতের মধ্যে উত্তরটা আবার দিলেন যে আরজি করের মহিলা ডাক্তারকে নিয়ে যে নৃশংস হত্যাকাণ্ড এবং জঘন্য ঘটনা ঘটেছে তাতে যারা অপরাধী রয়েছে, মানুষ যে আন্দোলন করছে, ডাক্তাররা যে আন্দোলন করছে, তাতে আমরা চাই যারা অপরাধী তাদের দ্রুত বিচার, আমাদের সবার সাহায্য করবার দরকার, সেই জন্যই এসেছিলাম। উনি এমন একটা ভাব প্রকাশ করলেন যেখানে সহজ সরল মানুষের মনে হবে যে উনি নিজে থেকেই যেন সিবিআই অফিসে ফোন করেছিলেন এবং বললেন যে আমার কাছে কিছু তথ্য আছে, আমি তাই সেগুলো জানাতে চাই। তখন সিবিআই অফিস বললেন যে আসুন আসুন। এবার তিনি কিছু তথ্য ছিল দিলেন এবং তিনি বেরিয়ে গেলেন। তাই প্রেস মিটে ইনি এই কথাটি বললেন। ব্যাপারটা তেমনটা নয়। ব্যাপারটা হয়েছে যে 14 তারিখে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল আরজি করে, 3rd ফ্লোর মানে 4 তলা না বুঝে হাফ প্যান্ট এবং লুঙ্গি পরা কিছু লোক যারা ভাঙচুর চালিয়েছিল এবং তারা যেন ভাঙচুর চালাতে পারে তাই পুলিশ বাহিনী ঠিক ঠিক করছে, তারা মাগো বলে ক্রিমিনালদের ভয় পেয়ে লুকিয়ে পড়লো যাতে যেন ক্রিমিনালরা ভাঙচুর করতে পারে। সেই বিষয়ে বিভিন্ন লোকজনদের উপরে পুলিশের বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল। তার মধ্যে যেহেতু সিপিআইএম এর ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কিছু ছেলে ছিল, লোক ছিল ইত্যাদি প্রভৃতি বিষয়ে কেউ কেউ মীনাক্ষী দেবীদের নামটা ওদেরও জুড়ে ফুড়ে দিয়েছে। সম্ভবত সেই কারণেই তাকে ডাকা হয়েছিল যে এমনটা হয়েছে কিনা, এবং তিনি সংবাদ মাধ্যমের কাছে সেই কথা না বলে আমি একটু বিস্মিত হয়েছি। আমি ওনার থেকে আর একটু স্পষ্ট বা সৎ উত্তর এক্সপেক্ট করেছিলাম। উনি কিন্তু সেটা না দিয়ে এমনভাবে কথাটা বললেন যেন সিবিআই তদন্ত করতে অসুবিধে হচ্ছে, তাই সিপিএম থেকে লোক পাঠানো হয়েছে সাহায্য করবার জন্য। ইন্টারেস্টিং। দুটো আমার শেষ প্রশ্ন আপনাকে। এবার পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা। সেই ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আরজিকর আবহে সেই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে ট্রোলের মুখে পড়তে হলো খোদ অভিনেত্রীকে, যে অভিনেত্রীকে বারংবার আন্দোলনে নামতে দেখা গিয়েছে। সেই অভিনেত্রীর মুখ ছবির পোস্টারে দেখা যেতেই শুরু হয়েছে বিতর্ক। রাস্তার ধার ছবির পোস্টার, আমার মেয়েকে কে ফেরাবে, কি বলবেন? দেখুন, সৃজিত মুখার্জির এই সিনেমা টেক্কা, সেখানে আমি যতটা জানি যেমন তৃণমূলের এমপি, ঘাটালের বিধায়ক যেখানে জল থই থই, এখন আমাদের সহকর্মী দেব রয়েছেন তৃণমূল দলের, ঠিক তেমনি স্বস্তিকা রয়েছেন যার মুখ থেকে আমি আজাদি আজাদি স্লোগান শুনেছি। হতেই পারেন তিনি বাম সমর্থক, হতেই পারে, অত্যন্ত সু অভিনেত্রী। এবং এই সিনেমার গল্পে স্বস্তিকার একজন মায়ের চরিত্র অভিনয় করছেন এবং তার বাচ্চা কিডন্যাপ হয়। এটা সত্যি ঘটনা, কারণ সৃজিত মুখার্জি আমাদের বন্ধু বলে, বা আমরা যেহেতু এই ফেটার্নিটির বলে, আমরা মোটামুটি গল্পটা
কিছুটা জানি। দর্শকরা হয়তো টিজারে একটুখানি দেখতে পেয়েছেন এবং সেখানে সেই ইঙ্গিতও রয়েছে। তো তাই টিজার পোস্টারে যেটা বেরিয়েছে সেখানে আমার মেয়েকে ফেরাবে কে। এবার কাকতালীয়ভাবে আমরা যখন বাংলার একটা মেয়ে তার সুবিচারের, তার হত্যাকাণ্ডের যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, সবাই যেটা লড়াই করছে, তার মধ্যে স্বস্তিকাও নেমেছেন, তো তাই অনেকে হয়তো এই ঘটনাটাকে না জেনে, কারণ দেখুন ট্রোল সঙ্গত কারণে হয়, আবার কিছু সিরিয়াসলি অনেক কিছু না ভেবেও অনেকে অনেক সময় ট্রোল করে ফেলেন, ঠিক আছে। তো তাই সেই ক্ষেত্রে যদি ট্রোল, আমি জানি না, আপনার থেকেই জানতে পারলাম হচ্ছে, তবে এটাকে নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ সবার আগে হাওয়াটা তুলেছিলেন। এখন সবাই খুব চিন্তায় থাকে যে কুণাল ঘোষ কোন দলের লোক, উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধের লোক, ওনার ক্ষতি চান, যিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া হোক, নাকি উনি অন্য কোনো দলে জয়েন করতে যান, কারণ মাঝে মাঝে দলটলও ছেড়ে দেন উনি, ঠিক আছে। তো তাই সেটা আমি বলতে পারবো না। তো তারপর এটা হচ্ছে, দেখুন একটা সিনেমা পুজোর সময়তে বেশ কিছু সিনেমা রিলিজের প্ল্যান প্রায় 6-8 মাস আগে থেকে হয়ে যায়, এবং সেখানে এটা তো বলিউড নয়, কারণ আমাদের এখানে যা বাংলা সিনেমা হয়, সেক্ষেত্রে পুজোর সময়তেই মানুষ গিয়ে সিনেমা হলে, এই যেহেতু ছুটির দিন, তারা গিয়ে সিনেমা দেখেন। ডেফিনেটলি আমাদের মন খারাপ রয়েছে, ডেফিনেটলি আমার মনের মধ্যে বিষাদ রয়েছে। ঠিক তেমনই পুজোর সময়তে যখন আমরা উৎসবে মাতোয়ারা ছিলাম, তা বলে পুজোর সময় যেমন আমরা পুজোয় থাকবো কিন্তু উৎসবে ধেই ধেই করে আনন্দ করব না, এটা সবাই জানেন। এবং যারা ক্রেতা বিক্রেতা তারাও কিন্তু এটা মেনে নিয়েছেন, তারাও কেউ দারুণ আনন্দে জামা কাপড় বিক্রি করছেন না। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তাদের, হচ্ছে না তা নয়। যেমন এই মিছিলগুলো হচ্ছে, পদযাত্রাগুলো হচ্ছে, মানুষের প্রতিবাদ হচ্ছে, কিন্তু যারা যানজটে দাঁড়িয়ে রয়েছেন তারাও কিন্তু কেউ বিরক্ত প্রকাশ করছে না, কারণ সেও জানে যে আমার রাজ্যে শাসক দল যে পরিস্থিতি তৈরি করেছে, তার জন্য মানুষের যে এই মিছিলটা, সেই মিছিলে কাল আমার মেয়ে হেঁটেছিল, আজ হয়তো আমি ব্যস্ত বলে আমি হাঁটতে পারিনি, পরশু আমি হাঁটবো, তাই তিনি বিরক্তও হচ্ছেন না। তো যাই হোক না কেন, পুজোর সময় কেউ কি খেতে যাবেন না, পুজোর সময় কেউ কি সিনেমা হলে যাবেন না? যারা যারা এই ট্রোল করছেন তারাও কি করবেন না? করবেন, কেউ না কেউ তো করবেন। তো তাই সিনেমা রিলিজও হচ্ছে এই কারণে, এবং এটা অনেক আগে থেকে এই পোস্টার প্ল্যান হয়ে থাকে, এবং কাকতালীয়ভাবে একটা মেয়ের জন্য জাস্টিস চাওয়া, স্বস্তিকা মুখার্জি ইন্ডিভিজুয়ালি, আমরা যেমন একদম সরাসরি, আমি যেমন রাজনৈতিকভাবে প্রতিবাদ মিছিলে টানা 30 দিন রাজনৈতিক মিছিল মিটিং ধর্না তার মধ্যে ছিলাম, অরাজনৈতিক মিছিল মিটিং এর মধ্যেও ছিলাম, স্বস্তিকাকে এইভাবে শাসকের বিরুদ্ধে আমাদের মতো এত অ্যাক্টিভ হতে তো দেখা যায়নি। যেমন প্রচুর মানুষকেও পশ্চিমবঙ্গে অনেক ঘটনায় তাদের এত অ্যাক্টিভ হতে দেখা যায়নি। এমনকি আমি বললাম যে হাঁসখালির ঘটনায় সেখানেও এত মানুষ যাদের নামা উচিত ছিল তাদেরও দেখতে পাওয়া যায়নি, কিন্তু তারা সবাই ওই সহ্যের সীমা ছাড়িয়ে নেমেছেন, তেমন স্বস্তিকাও নেমেছে। একদমই। রুদ্রনীলদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।